মধ্যেও রয়েছে। এইটাকে আমরা বলছি ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার ফরমেশন চেঞ্জ করা হয়েছে। এই যে ফরমেশন চেঞ্জ করা হয়েছে, এই ফরমেশন যখনই চেঞ্জ করা হলো, কাঠ একটা, সে কাঠ সে কিন্তু তার ওয়েব গুলো, তার সংস্কারটা সে বজায় রেখেছে। সংস্কারটা সে বজায় রেখেছে, যতদিন সে থাকবে, মানে ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত তার সংস্কার তার মধ্যে থেকে যাবে। যেটা কবির বলছেন, কবির তো চেয়েছিলেন যে উনি একটু দেখে শুনে যে বেনারসে অত সাধু সন্ত মহাভারতের পীঠ দিয়ে এরকম পাওয়া যায় না, তেমনি ঠিক করলেন কোন হিন্দু সাধুর কাছে উনি দীক্ষা নেবেন। কেউ রাজি হলো না। একে মুসলমান বিধর্মী, তারপর অত্যন্ত নিচু জাত অর্থাৎ জোলা, মানে তপশিলের থেকেও নিচু, সুতরাং ওকে দীক্ষা দেবে কে? সবাই তো একটা স্ট্যাটাস মেনটেন করে যে আমি দীক্ষা দিলাম, প্রথম দীক্ষা আমার যে নিয়েছে সে একজন ভিখারি, রাস্তায় ভিক্ষা করে, আমার স্ট্যাটাস নেমে যাবে না? সংস্কার আমরাও মেনে চলি। কিছু কিছু আশ্রমের নিয়ম আছে, আমি নাম বলছি না, গ্রাজুয়েশন না হলে দীক্ষা দেওয়া হয় না। খুব বড় আশ্রম এবং সারা ভারতে প্রতিষ্ঠিত আশ্রম। গ্রাজুয়েশন না হলে তাকে দীক্ষা বা সন্ন্যাস দেওয়া হয় না। তো এরকম আছে যে একটা স্ট্যাটাস আমরা মেনটেন করি। যখনই আমরা এটাকে মেনটেন করছি, সেই জন্য কারোর কাছে বিফল হয়ে বেনারসের ঘাটে একটা ছোট্ট কাপড় পরে খালি গায়ে চিত হয়ে শুয়ে থাকলেন সিঁড়িতে, যে ভোর 4টের সময় রামানন্দ এসে গঙ্গা স্নান করেন। যে দিক দিয়ে নামেন ঘাটে, সেই দিকটাও ফলো করেছে, ফলো করে ওইখানে ও চিত হয়ে শুয়ে আছে। রামানন্দ এসে কয়েক সিঁড়ি নেমে যখন পা দিয়েছে ওর বুকে পা দিয়েছে, বুকে পা দিতে রামানন্দ বুঝতে পারলেন যে কোনো মানুষের গায়ে পা দিয়েছেন। চিৎকার করে উঠলেন, রাম কহ। কবিরে তখন সরে গেল ইয়ে করে, রাম কহ, এই রাম কহ, এই করে কবির তৈরি হয়ে গেল। তাহলে এই যে রাম কহ, একটাই মন্ত্র তার কাছে ছিল। সেই জন্য কবির বলছেন, দোহা, कबीर मोहन ऐसे भाई जैसे गंगा दी, कबीर मोहन ऐसे है जैसे गंगा दी, पीछे पीछे हरि चले कहते कबीर। আমি ভগবানের নাম কতদিন করি, আমি একটা অবস্থা পিছিয়ে গেলে তুমি নাম করো। আমি তো একটা দিন তোমার পেছন পেছন ছুটেছি। সেই কনসেন্ট দেখুন, দৃঢ়তা দেখুন। कबीर मोहन ऐसे भाई जैसे गंगा दी, पीछे पीछे हरि चले कहते कबीर कबीर। তা যখনই আমরা মহাতত্ত্ব থেকে অহম তত্ত্বে প্রবিষ্ট হব, তখন কি হলো? অহংকার। স্বামী শান্তদাসজি বলেছেন, আমাদের জীবনে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় সিন হচ্ছে অহংকার। এই যে অহংকার, যে একটা ইয়ে হলো,
কিছু একটা হলো, কলেজে পড়ার সময় আমরা বললাম দেখি কোনো একটা ঝগড়া দিয়ে লেগেছে স্টেশনে, হাওড়া স্টেশনে, এসে হুলস্থুল করে এসে ঠাঁ করে চলে গেল একদম। ওরা কোথায় গেছি? সব ওরা আসছিল। 5 মিনিট পরে চলে এলো। বললাম কি করতে গেছিল ওখানে? বলে একটু রেলা দিয়ে, একটু রেলা দিয়ে, মানে আমি নিজেকে প্রতিষ্ঠিত করে আসি। এই যে বস্তুটা, এই জন্যে কবির বলছেন যে আশা তৃষ্ণা না মারে মরমর গেই কবি। আমাদের দেখুন আশা, চাহিদা, আশা এবং তৃষ্ণা কত কিছু আছে আমাদের। আমরা কি চাই আর কি আমাদের প্রয়োজন সেটা তো আমরা ভাবি না। কারণ আমরা যে জন্মগ্রহণ করেছি, সেই জন্মগ্রহণের মধ্যে দিয়ে আমার পূর্বপূর্ব শত জীবনের ইতিহাস, তার সংস্কার, সেই সেই গাছপালা থাকতে পারি, জীবজন্তু থাকতে পারি, সাপ থাকতে পারি, মনুষ্য জীবন হতে পারি, এই সমস্ত নিয়ে একটা ব্যালেন্স শিট তৈরি হয়। সেই ব্যালেন্স শিটে 20% নিয়ে আমাদের একটা ফিজিক্যাল অবয়ব তৈরি হয়, যে এইটুকু তুমি কমপ্লিট করে এসো, এটাকে তুমি রিল্যাক্স করে এসো। এই রিল্যাক্স করে আসাকে, যে জন্য আমাদের জন্মগ্রহণ হয়েছে, সেটাকে প্রারব্ধ কর্ম বলছে। পূর্বে আরব্ধ, পূর্বে শত শত জীবনে আমি সংস্কারে আমি প্রিন্ট করে নিয়েছি। প্রিন্ট কিরকম না, যাদের অফসেট সম্বন্ধে ধারণা আছে তারা বুঝতে পারবে অফসেট কি, যেটা ডাইরেক্ট প্রিন্ট হচ্ছে না, কিন্তু উপর থেকে সেই ওয়েবটাকে দিয়ে তার শত শত কপি ছাপা হইল। তাহলে ওই সিস্টেমটাকে নিয়ে হলো যখন, সময় অসুবিধা কি হলো, হয়ে আমরা এখানে এসে পৌঁছালাম, আমাদের সংস্কার আলাদা হলো, আমাদের নতুন একটা আমরা প্যাকেজ পেলাম। এই প্যাকেজ যখন পেলাম আমরা, সেই প্যাকেজ নিয়ে আমরা থাকলাম যে আমি আমি হলাম। যখনই আমি হয়ে গেলাম 1%, একটা অহংকার, একটা পার্সন, একটা তার সেপারেট পার্সোনালিটি হয়ে গেলে যখন, তখন একটা আমি, আমার নিজস্ব একটা সত্তা হয়ে গেল। এই নিজস্ব সত্তাটা সত্য রজতমতে গেছে, তার যে বিকৃতি, প্রকৃতির বিকৃতি হচ্ছে, প্রকৃতি হচ্ছে সত্য রজতম, প্রকৃতির বিকৃতি হচ্ছে বায়ু পিত্ত কফ। বায়ু পিত্ত কফ, আমরা অনেক সময় বলি না যে একটু সত্যগুণ বাড়াতে হবে, বা অনেকে উপদেশ দেওয়ার সময় দেখা যায় যে খুব ধীরজ অবস্থায় একটু রজগুণ বাড়াও, ক্ষমতা আছে রজগুণ বাড়াবে, কেন আমার ধরা ছোঁয়া নেই তো, যেটা আমার কাছে ধরা ছোঁয়া নেই আমি করবো কি করে? আমি ব্যালেন্স করতে পারি বায়ুপিত্ত কফে। এই বায়ুপিত্ত কফে, বায়ু মানে কিন্তু এয়ার না, এর আগের দিনে বলেছি বায়ু মানে হচ্ছে রেডিয়েশন, তরঙ্গ। এই তরঙ্গের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এই জন্য এটাকে আমরা বায়ুর ধাত বলছি, পিত্তের ধাত অর্থাৎ এনজাইম সংক্রান্ত বলছি, আর কফের ধাত অর্থাৎ শ্লেষ্মা, শ্লেষ্মা বলছি, ময়েশ্চার। আমরা এইটাকে ব্যালেন্স করি।
আমি টাকা জমাচ্ছি যে একটা বাড়ি করবো, এরকম থাকবে, সামনে একটা ব্যালকনি থাকবে। আমার জমিটা কোথায় খাটানো? প্রতি বছর 2 বার করে বন্যা হয়। প্রতি বছর 2 বার করে বন্যা হবে, তা আমি শুধু বাড়িটার কথা ভাববো, দেশটার কথা ভাববো না, শরীরটার সম্বন্ধে ভাববো না। এই যখনই আমি স্থূল শরীরের দিকে নজর দিলাম, সে একটা প্যাকেজ তৈরি করে ফেলে। যখনই প্যাকেজ হলো, আমার দুটো জিনিস থাকলো, একটা হচ্ছে প্রয়োজন, বেসিক নিড, আর একটা হচ্ছে চাহিদা, ডিমান্ড। এই যে ডিমান্ড, যেটা আমি আর চাই না, আমি এইটুকু চেয়েছিলাম, আমি আর চাই, আমি পেয়ে গেছি। আজ পর্যন্ত কোনো মানুষ দেখাতে পারবেন যে বলেছে আমি যথেষ্ট পেয়েছি আর আমার চাই? তা সেই জন্যে বৃন্দাবনের একটা সাধুর সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি প্রতি বছর একবার করে যাই, যেহেতু শ্রীকৃষ্ণের জীবনীর কাজ চলছে, 18 খণ্ডের জীবনী হবে, কমপ্লিট ওয়ার্ক অফ লর্ড কৃষ্ণা, ডে টু ডে কালেকশন, প্রতিদিনের হিসাব। 107 বছর 11 মাস 15 দিন বেঁচে ছিল, প্রতিদিনের একটা করে বিষয়, কোথায় ছিলেন, কার সঙ্গে কথা বলেছেন, কি কি বলেছেন, সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে। এখন এইটা করতে গিয়ে আমাকে যেতে হবে। এক সাধু আমাকে বলেছিলেন যে ডক্টরেট করেছিলেন, অধ্যাপক ছিলেন, কলেজে সব ছেড়ে ছেড়ে দিয়ে একটা ছোট কাপড় পরে আছেন খালি গায়ে, সঙ্গে একটা কুমন্ডল ছাড়া কিচ্ছু নেই। তা আমার সঙ্গে এমনি কথা হয়েছিল। ও বলেছিলেন যে একটা জিনিস মনে রাখবেন, হ্যাপিনেস আফটার হ্যাপিনেস। যে আপনি যখনই কোনো জীবনের টার্গেট যেখানে পৌঁছালেন, পেছন ফিরে দেখলেন যে আরো 5টা অপশন আপনার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাপিনেস আফটার হ্যাপিনেস, তার যে এটুকু আমি সুখী, আমরা তো বলতে পারিনি। সেই এরকম একটা পেয়েছিলাম নর্থ ক্যালকাটায়, আমাদের একটা সেন্টার ছিল। আমি শনিবার দিন সকালবেলা ওখানে পেশেন্ট দেখতে যেতাম। ওখান থেকে দেখে 2টোর সময় আমি স্টেট ব্যাংকের হেড অফিসে পেশেন্ট দেখতে যেতাম, দিয়ে এখানে আমাকে ফিরে আসতো। সেদিন এখানে পেশেন্ট দেখতাম না। তা ওইখানে এই ঢাকুরিয়া স্টেশনে একটা ভিখারি বসে থাকতো, কিন্তু পাগলাটে। তো অনেকক্ষণ চিৎকার করে ভিক্ষা চেয়েছে, এত তাড়াতাড়ি ভিক্ষা করছে, চিৎকার করে কি করে দেখি। আমি গেলাম, ওকে একটা 10 টাকার নোট, নোটটা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, আর কিছু বললো না। দেখলাম আমি যখন এসে আমার প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছে, ওদিকে আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে গেলাম। পরের শনিবারও আমার 10 টাকা দিলাম। তার পরিবারে যে 10 টাকা দিতে গেছে আমার বলেছে, তাহলে কি হয়েছে? না, আমি ভিক্ষা করবো। আমি ভিক্ষা করা ছেড়ে দিলে? বললো না, আজকে ভিক্ষা করবো। আমি হা করে দিচ্ছি, আজকে ভিক্ষা করবে না ভিখারি? তখন বললো সারাদিনে আমার খরচা 50 টাকা হয়, সকালবেলা একজন ভদ্রলোক এসে আমাকে 50 টাকা দিয়ে গেল, আমি আজকে ভিক্ষা করবো। আমার তখন দাঁড়িয়ে মনে হলো যে ও ভিখারি না আমরা ভিখারি।
যে বেসিক্যালি আমরা ভিখারি, যে আমাদের অপশন চাহিদা এত বেশি, তাই হ্যাপিনেস আফটার হ্যাপিনেস, যেটা ইকোনমিক্সে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা দেখবেন ক্রমশ বেড়ে যায়, কিন্তু একটা সময় অপশন শেষ হয়, যেটা আমাদের ইনফ্লেশন থিওরি, মুদ্রাস্ফীতিতে একটা অবস্থায় যে আর কত বাড়বে, ওনার দাম আর কত বাড়বে, লোক কিনবেই না, একটা জায়গায় এসে স্টে করবে। ওটাই ইকোনমিক্সে আমরা বলি বুম পিরিয়ড, বুম পিরিয়ড বলি। ওইটার পরে তাহলে ইনফ্লেশন হয়ে গিয়ে একটা টার্গেটে গিয়ে আর কি চলছে না, এইবার ওখান থেকে নিচের দিকে নামছে, ওটাকে বলছি ডিপ্রেশন, যে আর উপরে যাবে কমবে। সবকিছুর আপ ডাউন আছে। করোনা এসেছিল, করোনাও চলে গেছে, যেটা তৈরি হয়েছে তার শেষ অবদানী। যে ভাবনা আমি ভেবেছি সেটা যেমন জন্ম হয়েছে, তার মৃত্যু অবদানী, একটা প্যাকেজ। তা এই যে প্যাকেজ, যেটা এর উল্টো দিকেও আছে, কাউ সোনার গয়নায় নজর, কেউ মদ খায়, ওটা কি কমবে? যত কিনবে তত ভালো, যে আরো করে। তাহলে এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে ছাড়ে না। তা আমার যখন জন্ম হয়েছিল, আমি যখন এই প্যাকেজটা পেয়ে এলাম 20% নিয়ে, আমার তো একটা প্যাকেজ আছে, এসে আমি এখানে কমপ্লিট করার চেষ্টা করছি। যেহেতু দেখা গেল আমার প্যাকেজটায় 70 যে ভাগটা ঠিক নয়, সেই জন্য আমার এমন ঘরে জন্মগ্রহণ হলো, হয়তো দেখা গেল আমার মা বাবা পড়াশোনা জানে না, অথবা আমার মা বাবা বিরাট বড় ব্যবসায়ী, অথবা আমার বাবা সুদের কারবারি, অথবা আমার বাবা শিক্ষিত কিন্তু কাটমানি খাচ্ছে। তো ওই অপশনটা ওইখানে গিয়ে তৈরি হল। মনুসংহিতায় আছে 90% সন্তানরা জন্মগ্রহণ করে কত শত শত জীবনের শত্রুরা এসে জন্মগ্রহণ, শত্রুরা এসে জন্মগ্রহণ করে। 10% হয়তো দেখা গেল খুব পরিচিত, যে একদম অন্তরঙ্গ ছিল, সে এসে জন্মগ্রহণ করলো। আর 90% করে শত্রুরা এসে রিভেঞ্জ নেয়, শটে সত্তাম, তুমি আমাকে এই জীবনে এই করেছিলে, আমি এসে তোমার উপর কিরকম নৃত্য করবো দেখো, ফেলে দিতে পারবেন। বাড়িতে মারধর করছে 18 বছরের ছেলে, এই করছে, কি করা যায়, কোনো দিকে কিছু করা যায় না, পড়াশোনা ছেড়ে দিয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়তো, একই ছেলে, কি করবো? আমরা তো ফেড আপ হয়ে যাই। আমাকে মিনিট 15 বলার পর আমি বললাম, বাড়ি থেকে তারিখ দিতে পারবে? আর কোনো উত্তর, আমি বাড়ি থেকে বের করতে বেরো পারবেন? সেই গাছ আছে, সে গাছ নেই। তাহলে শত্রুরা আছে, যে পড়ে পড়ে মার খাওয়া ছাড়া আর কিছু নেই। কেউ আপনার সঙ্গে, আপনারা কেউ আমার সঙ্গে শত্রুতা করলেন, আমি বললাম ঠিক আছে, 1 বছর পরে ফোন করলো, আমি বললাম ব্যস্ত আছি, ফোন করবেন না। বলছে না, আপনার সঙ্গে একদিন দেখা করবো। আমি বললাম আমার সময় হবে, কি করবো, আমি এড়িয়ে যাবো। এবার সন্তানকে এগোবেন কি করে? সে তো 24 ঘন্টা আপনাকে রিভেঞ্জ দিচ্ছে, আর আপনি তার অ্যাটাচমেন্টে, যেহেতু নিজস্ব প্রোডাক্ট বলে এমন একটা
ঘোরালো প্যাচে পড়ে আছেন যে তার থেকে বাইরে যেতে পারে, যা বলছে বলে। তাহলে এই যে সিস্টেমটা যখন হলো, এই সিস্টেমটাকে এতক্ষণ কেন বললাম, এই করতে গিয়ে আবার কিছু অ্যাডিশনাল যোগ হয়ে গেল। এই করতে এসেছিলেন, আপনি তো জানেন না, বললেন এই করবো, এই করবো, এইরকম একটা কোম্পানি করবো, এই প্রোডাক্ট হবে। করতে গিয়ে আপনি বললেন আরে এই জায়গাটা খালি আছে, এইটাই যদি একটু নজর দিই, আবার একটা বাই প্রোডাক্টে আমি চলে গেলাম। এটা অপশন দিয়ে পাঠাইনি, আমার এটা নিজস্ব মনে হল, যেহেতু আমার নিজস্ব একটা পৌরসভা রয়েছে, আমি জীবাত্মা, আমার ভাবার অধিকার আছে, আমি একটা নতুন লাইন ভেবে নিলাম, সেটাকে বলা হচ্ছে আরব্ধ। আরব্ধ, প্রারব্ধ হলে পূর্বের শত শত জীবনের, আর আরব্ধ হচ্ছে মানে একা কুম্ভে রক্ষা নেই সুগ্রীব দোষ, আবার নতুন একটা প্যাকেজ ঢুকিয়ে ফেললেন জীবনে। যখনই এটা ঢুকিয়ে ফেললেন, এই আরব্ধ হয়ে গেল। এই আরব্ধ হয়ে গেল কি, এইদিকে প্রারব্ধ কর্ম শেষ করতে পারছেন না, আবার আরব্ধ কর্ম আপনি কুড়ে খাচ্ছে। এই যে কুড়ে খাচ্ছে যেটা, তারপরে অ্যাডিশনাল আপনি করেছেন, তা তখন আমার নিজস্ব ধারাটা তৈরি হলো কিরকম। সেই জন্য প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য এই জীবনতে জন্মগ্রহণ ধরে নিলাম। আমাকে তো যুক্তি দিয়ে ভাবতে হবে। একটা বাচ্চা 3 দিন পরে মারা গেল, ও কি ভোগ করলো? ও ভোগটা কি করলো? করতে পারেনি, কিন্তু ওর ওইটুকুই সময় ছিল। কিন্তু যে অল্প বয়সে মারা গেল সেও ভাগ্যবান, কারণ সে যতদিন বেঁচে থাকবে অপশন ভাববে, আরব্ধ আবার গ্যাদার করবে। এই আরব্ধকে গ্যাদার করার জন্য সে বেঁচে থাকবে। তাহলে যারা দীর্ঘ আয়ু, তারা এটা হয় যতদিন বেঁচে থাকবে ততই নানা ধরনের চিন্তা ভাবনা, অপশন তার আসবে। তাহলে প্রারব্ধ কর্ম যে সে চেঞ্জ করছে আস্তে আস্তে, আবার আরব্ধ কর্ম একটা প্যাকেজ এমন তৈরি করে ফেলেছে যে আমরা এটাকে সামাল দিতে পারবো। অল্প বয়সে মারা গেলে যেমন আরব্ধ কর্ম হচ্ছে না, একটা ভালো দিক। দীর্ঘ জীবন, এটাও একটা ভালো দিক, কারণ আমরা জন্মেছি, আমাদের একদম প্যাকেজ রেডি করা আছে যে এই দিন এতটা সময় এই দিন তোমাকে রিটার্ন করতে হবে। তা আমি হয়তো 100 বছর উপর বেঁচে থাকলাম, এই 100 বছরে হয়তো দুটো জীবনের অপশন প্রারব্ধ কর্ম আমার ভোগ হচ্ছে। এদিক দিয়ে ভালো, প্রারব্ধ কর্ম ভোগ হচ্ছে। আর অল্প বয়সে মারা গেলে কি হচ্ছে, তার আরব্ধ কর্ম তো বেঁচেই নিয়ে আর যে ভাববে কি। ক্লিয়ার হলো? তাহলে এইখান থেকে যখনই হচ্ছে, তাহলে আমরা একটা সেপারেট পার্সন হয়ে গেলাম। আমার ভাবার অধিকার আছে, যেহেতু আমি 4টে খণ্ডের পরে আমি একটা অখণ্ড হলাম, যে আমি একটা সেপারেট। আমার প্যাকেজে সবকিছু আছে, আমার প্রাণ আছে, হাত পা আছে, বুদ্ধি আছে, বিচার ক্ষমতা আছে। তাহলে আমি একটা সেপারেট। এই যে সেপারেট যখন হয়ে গেল, সেই জন্য দীর্ঘ আয়ু দিক দিয়ে যেমন ভালো, আবার খারাপ। অতুল প্রসাদ সেন ছিলেন ব্যারিস্টার, পরবর্তীকালে বিখ্যাত গীতিকার হয়ে গেল। তা উনি মারা যান যখন, রবীন্দ্রনাথ তখনও জীবিত। রবীন্দ্রনাথ একটা
যেতে পারেননি, এলাহাবাদে মারা গেছেন তো, ওখানেই থাকতেন, ওই যে প্রবাসী বাঙালি। তা রবীন্দ্রনাথ একটা চিঠি পাঠিয়েছিলেন শোক পুস্তক, একটা ছোট্ট কবিতা। কি লিখেছিলেন তাকে? লিখছেন, তাই বলে দীর্ঘায়ু দীর্ঘ অভিশাপ, এই জীবনে সইতে হবে সেই বড় তাপ, যতদিন কর্ম রবে বাকি তার থেকে বেশি যেন না হয়। পরিষ্কার লিখছেন যে তাই বলে দীর্ঘ অভিশাপ, এই জীবনে সইতে হবে সেই বড় তাপ, যতদিন কর্ম রবে বাকি তার থেকে বেশি দাঁড়ে। তাহলে যখন এ তৈরি হলো, তখন আমরা একটা প্যাকেজ তৈরি করে দিলাম যে আমারও সত্য রজতম আছে। সেই সত্য রজতম কার? অহংকারে। অহংকারের একটা সেপারেট করে নিলাম, আইডেন্টি করে দিলাম। তাহলে সত্য রজতম আগেই তো শেষ হয়ে গেছে। তারপর তার মধ্যে রজগুণ এসেছিল, যে মহত্তত্ত্ব হলো, মহত্তত্ত্ব থেকে তার মধ্যে তমগুণ বেশি হয়ে গেল, আমরা একটা অহং তত্ত্বে ঢুকে গেলাম। তাদের হয়ে গেল কি, যখন আমি অহংকারী হলাম, আমি একটা সেপারেট পার্সন হলাম, তাহলে আমার সত্যরজতম দাঁড়ালো কিভাবে? বাইবৃত্ত কপে। তাই আমার যে সত্যরজতম, সেই সত্য হলো বুদ্ধি, সত্য হলো বুদ্ধি, রজগুণ হলো ইন্দ্রিয়, আর তমগুণ হলো মন। মন, মাইন্ড। এই মাইন্ড কি করছে? তাহলে অহংকার হচ্ছে সত্য রজতমের তমগুণ। আর আমরা কি বলি? মন হচ্ছে কি সবচেয়ে ভালো, মনকে ভালো কর। আর ভালো করবে কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। রবীন্দ্রনাথ একটা গান আছে যে চিত্ত আমার হারালো হারালো মনের মাঝখানে। কি অসাধারণ! চিত্ত মনের মধ্যে হারিয়ে গেল। তাহলে চিত্তের তিনটে দিক, একটা বুদ্ধি, একটা কার্য ইন্দ্রিয়, আর একটা হচ্ছে তমগুণ মন। তাহলে মনের মধ্যে চিত্ত হারিয়ে গেল মানে সে অধোগামী হল। এইবার সে আবার নিচের দিকে এগিয়ে চলে। এই পর্যন্ত আপনাদের পড়ানো হয়েছে, হলো? আপনার একটু বইটা দেখে নেবেন। বইটা অবশ্য আমার লেখার সঙ্গে কথা বলার সঙ্গে মিল খুঁজে পাবেন না, কারণ এইটা ডিকটেশন দেওয়ার পরে এটাকে আরো সোজার মতো করে করানো হয়েছে। এটা লিখেছি 29 বছর বয়সে, আমি যখন দিল্লিতে পড়াশোনা করি। আপনাদের এখন এই আমি এটা পড়াচ্ছি 69 বছর বয়সে। আপনারা যদি বলেন যে মন নিয়ে আপনি 1.5 মাস ক্লাস নিন, আমি ক্লাস নিয়ে নেব। দেখবেন যে মাইন্ড, সুপার মাইন্ড, বিলো মাইন্ড, এরকম না, মনেরও 108টা ভাগ আছে, যে শ্রী অরবিন্দ কাজ করুন। তাহলে এই যে ধারা, যেটা যে আনকনসিয়াস কনসিয়াস হয়েছে, কোনো মানে খুঁজে পেলেন অরবিন্দের লেখায়? আনকনসিয়াস আনকনসিয়াস কনসিয়াস বুঝতে পারবেন। সোনার তো পাথর বাটি হয় না, ইয়েতে হলুদ পাথরের ইউলো স্টোন, যেটা সেটা দিয়ে সোনার কেল্লা তৈরি হয়। ইউলো স্টোন আর কিছু না, সেটা হচ্ছে গোপীচন্দন, যেটাকে তিলক মাটি বলে। এই তিলক মাটিটা কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যেটা ইয়েতে
বিরাট বড় একটা উল্কাপাত হয়েছে গুজরাটের ভিতরে। উল্কাপাত হয়েছিল, সেটা বড় প্রায় 200 কিলোমিটারের একটা উল্কা। ও এত জোরে এসে মাটির নিচে 70 ফুট ঢুকে গেছে। সেইখান থেকে মাটির সমস্ত স্তরের গুলো এরপরে জলীয়ের মতো এসে ওটাকে ফিল আপ হয়ে গেছে। এই যে সমস্ত মিনারেল মিশিয়ে ওটাকে তৈরি হলো, তার রংটা হলো এরকম। আপনারা গুজরাটে গেছেন কেউ? গুজরাট দেখবেন মাঠে সবজি চাষ করছে, ওই রকম গেরুয়া মাটি, ওগুলো গোপী তিলক। তাহলে গোপী তিলক যেটাকে আমরা মাটি বলছি, সেই মাটিকে হচ্ছে অরিজিনালি আমাদের জিওলজিক্যাল সার্ভে ম্যাগমা, ম্যাগমা মানে নিচে থেকে উদ্গীরণ হয়েছে, দূরে প্রেশার দিয়েছে তো কমেছে। সেই জন্য 6370 বছর হচ্ছে মাটি থেকে পৃথিবীর নিচ পর্যন্ত, 6370 পর্যন্ত। সেই জন্য খনন করা আরম্ভ করেছিল রাশিয়ান এবং সুইডেন। তা রাশিয়া একটু বেশি করেছিল, ওরা 12 কিলোমিটার পর্যন্ত গেছিল খনন করে, যে বড় কুয়োর মতো করে নেমে গিয়ে পরীক্ষা করলো। 12 কিলোমিটার যাওয়ার পর দেখেছে ওখানে এত হিট, মেশিনে গলিয়ে দিচ্ছে। তাহলে পৃথিবী কিন্তু উত্তপ্ত হয়ে আছে। এই যে ম্যাগমা গোপী তিলক যেটা আমাদের এখানে রাখা আছে, সাবান হিসেবে ব্যবহার করতে পারে, ব্রণ, মুখের যে কোনো দাগ, এগুলো লাগাতে পারে, মাথায় শ্যাম্পুর কাজে লাগে, যে মাটি কিনি। তাহলে অরিজিনালি যে আমরা ডায়েটিং সিস্টেমে, বিশেষ করে ইন্ডিয়ান ডায়েটেটিক্সে, আমার পড়াশোনা তো মডার্ন দিয়ে, কিন্তু আমি স্টাডি করে কিছু এই বৈদিক ইয়েতে, ফুড টেকনোলজিতে, ওইখানে লেখা আছে যে মাটি, মাটি খেয়েছেন কোনোদিন? স্বাদ কিরকম? জানেন না? মাটি টক ঝাল মিষ্টি না নোনতা? নোনতা। ঠিক আছে, আপনার কথাটা মেনে দিলাম। তাহলে নোনতা যখন হয়, তাহলে সেই মাটিতে আম লিচু হয়ে মিষ্টি হচ্ছে কি করে? ও কথা থেকে রসটা নিচ্ছে, খেয়াল করেছেন? ওই রসটা সে কোথা থেকে পাচ্ছে? মাটি থেকে নিচ্ছে, কনভার্টেড। যে আপনার বলবেন এই মাটিটা এরকম এরকম টক টক, মাটিটা একটু সাতটা টক টক, ওখানে লঙ্কা গাছ লাগান, তীব্র ঝাল। তাহলে এগুলো হচ্ছে কি করে? তাহলে মাটির টক ঝাল মিষ্টি নোনতা স্থির, তাহলে সবকিছু আছে। তাহলে মাটির মধ্যে পেট্রোলও আছে, কেরোসিনও আছে, আলকাতরা থেকে আরম্ভ করে, টারপিন থেকে আরম্ভ করে সমস্ত তেলও আছে, সমস্ত ধরনের ওষুধের সবকিছু আছে, 96টা ম্যাটার পদার্থ রয়েছে। তে হচ্ছে অরিজিন। তা এক একটা জায়গায়, এক একটা টিকটনিক প্লেটে এক এক ধরনের তার কম্পোজিশন। এই যে কম্পোজিশন, এইবার আমরা যে জন্মগ্রহণ করেছি, সেই জন্মগ্রহণের মধ্যে আমাদের কাজ এসে গেল কি না, আমাদের তো সংস্কার আছে।
তা আমাদের একজন স্টাফের বিয়ে হয়েছিল মেদিনীপুরে একদম ইন্ডিয়ানের গ্রামে। তা অনেকেই গেছিল, একজনকে জিজ্ঞেস করলাম কিরকম, আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, কোনো অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করি না, তা বললাম কিরকম, বললো স্যার জায়গাটা ভালোই ছিল কিন্তু অত বড় একটা এরিয়া, মাত্র দুটো চোলাইয়ের দোকান, 5টার সময় যে পৌঁছেছে, সকাল 6টায় বেরিয়ে পড়েছে, তার মধ্যে ওই জায়গায় দুটো চোলাইয়ের দোকান আসলে ঠিক খুঁজে পেয়েছে। কেন সে ভক্ত, যে যেটা আসক্ত ঠিক সেইটা বের করে। সে তাকে টেনে নিয়ে যাবে, অ্যাট্রাকশন করবে। তাহলে মাটির যে গুণ, মাটি বলছে আমার গুণের মধ্যে সবকিছু আছে। তুমি যে সংস্কারে জন্মগ্রহণ করেছো, যা পারবে নিয়ে যাও। তুমি তার মধ্যে এমন রস টানলে যে রাস্তায় অনেকদিন পরে কারোর সঙ্গে দেখা হলো, জিজ্ঞেস করলেন যে অনেকদিন পরে দেখা, দাঁড়িয়ে গিয়ে বলে তাতে তোর বাবার কি, কিন্তু মাটি থেকে অন্য রস টেনে নিয়েছে না, টানছে তার সংস্কার। এখন তো কিছু খারাপ কথা বলেনি, কিন্তু সে সবসময় তো হয়ে আছে, গুণে গুণান্বিত হয়ে আছে। তাহলে প্রকৃতি এমন একটা অবস্থা আমাদের তৈরি করছে যে আমাদের সংস্কার অনুযায়ী আমরা দিচ্ছি, আমরা সংস্কার অনুযায়ী নিচ্ছি। আমাদের ইনস্টিটিউট এত বছর, ইয়েতে আমরা গুজরাটে গেছি, ওখান থেকে একদম ভিতরে চলে গেছি, চলে গিয়ে আশ্রম সম্বন্ধে ওইখানে কৃষ্ণের দেহান্তে নিয়ে দেখাশোনা করছি। ওইখানে একজন সাধু দেখলাম বাঙালি, তা আমাকে জিজ্ঞেস করলেন কোথায় থাকে, তা বললাম দক্ষিণ কলকাতা। বললো দক্ষিণ কলকাতায় কোথায়? একদম সাদা নেই দেখি। আমি একটু বিরক্ত হচ্ছি, আমি যে তোমার প্রশ্নের উত্তর দিতে আসিনি, তোমার সঙ্গে বিষয় পরিচয় করতে যাবো। বলে সাদা নেবেন কোথায়? মা মুশকিল, সে জেরা করছে। আমি সাদা নেবেন আন্ডারস্ট্যান্ডের শরৎপুর ক্রসিং বলে পেট্রোল পাম্পের ওইটা রাস্তা ঢুকতে দিকে কিন্তু পেট্রোল পাম্প, হ্যাঁ তার উল্টো দিকের বাড়ি, উল্টো দিকের বাড়ি ওই দিকটা। আমি আর বলিনি, বলে ওখানে একটা যোগের কলেজ আছে না, স্বামী সন্তোষ সংস্কৃত কালচার যোগের কলেজ, আমাকে বলবি বল, আমাকে বলেছে। আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, কিন্তু জানি করেছি, যাতে আমি আর এগোতে দিলাম। তা আমি তো ওইখানে বলিনি যে হু এম আই, আমি কি, সব জায়গায় আমরা এটাই রাখাতে চাই, আমি কি, সেটাই দেখায়। যখনই আমাদের মন হয়ে গেল, তখন আমরা এটাকে পৌঁছালাম। সাবজেক্টটা খুব মজা, পড়ে কিন্তু মজা পেয়েছিলাম। এখনো পড়া থেকে দেখছেন যে আমি বিরক্ত না, সেটা ইন্ডিয়া বলছে মিনিমাম 35,000 ইয়ার 35,000 বছর, যেখানে তখন বলছে লোকরা তো বলে যখন ওগুলো হয়, তখন যদি এগুলো হয়, তাদের ক্যাপাসিটি, মেন্টাল ক্যাপাসিটি কতখানি ছিল যে এরকম একটা গ্রোথ
তাহলে যখনই অহংকার থেকে অহংকারের নিচে অহংকার এখান থেকে ভাগ হচ্ছে যখন ভাগ হলো তিনটে অহংকার কি অহংকার क्या অবিকার তাহলে এইটা হলো রজ রজগুণাত্মক সত্য এইটা কি হলো দশটাই রজগুণাত্মক রজ আমার নিজস্ব প্রকৃতি আমি একটা সেভেনে চলে গেলাম আর এইটা হয়ে গেল রজগুণাত্মক দম তাহলে এতে কি আসলো এতে আসলো মন এটা আসলে 10টা ইন্দ্রিয় এই 10টা ইন্দ্রিয়র পাঁচটা পাঁচটা করে ভাগ নাসিকা জিহ্বা ত্বক তাহলে একটা পড়াবার জন্য একটা দিন দরকার যেমন ত্বক মানে নিশ্চয় 7টা কালারের 7টা বই যখন সূর্যের শব্দরশ্মি তৃতীয় রশ্মি যখন আমাদের স্কিনের মধ্যে দিয়ে ঢুকে এরও 7টা ভাগ আমাদের মেডিকেল সায়েন্সে স্কিনকে আমরা ভাগ করেছি দেখো দিকে যাচ্ছি না লোকেও যাচ্ছি মোটামুটি ত্বক 7টা আমার ওয়েব গুলো ক্লিয়ার করে দিতে হবে সূর্যের ওয়েবটা যাতে আমার শরীরে হাড় পর্যন্ত তাহলে অববাসিনী দামরা হ্যাঁ এই তৃতীয় হচ্ছে সেটা এই সেটা যে কে যদি স্কিনে ভিতর থেকে আর ঢুকতে না পারে ওখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে সেটি হয় সেটি আবার 9 ভাগে ভাগ করা বুঝতে পারছেন কোথা থেকে চিন্তা ভাবনা করেছি ওটার নামকরণ আছে করে দিয়ে গেছে আমরা মডার্নের স্কিলে সেটি ডেকোডার্মা আমরা মাত্র 3টে ভাগ করতে পারি তখনই আমার মনে হয় 35,000 বছর আগে বিজ্ঞানের বলছে যে 35,000 বছর আগে তৈরি করা প্রমাণ পেয়েছে তারা তো এগুলি বলবেন না তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা
এইগুলো সেন্স আছে। তাহলে সেন্স রকমের, দু রকমের, একটা হচ্ছে সেন্স, একটা নন সেন্স। নন সেন্স বলে তো কোনো কথা নেই, কম আছে। আমাদের দেশে দেখি 23 বছরের ছেলে আমার সঙ্গে দেখা হয়েছে, বেরোচ্ছি স্কুল থেকে, এবার আমাকে বকাবো। আমারও তো নিজস্ব মন আছে, দেখে ও কথা বলার আগে আমি কথা বলি। কেমন আছে, অনেকদিন পরে তো ওকে দেখা, আমাকে এটাই বলবো, বিরক্ত হয়েছি, কেন কথা বললে থামাতে চায় না, মেন্টাল ডিসব্যালেন্স থামাতে চায় না, মেন্টাল চিকিৎসা করতে। কেমন আছে, আপনি কেমন দেখছেন, আমাকেই কালকে দিল। আমি বললাম অনেকখানি তো তোমাকে ভালো দেখছি, সত্যি ভালো। বলছে হ্যাঁ, নামটা বলছি না, বলে একজন বাবুর নাম বলে, এই বাবু নাম বলে দিব, মারা গেছে বলে, বিশ্বনাথ বাবু আমাকেও বলছিলেন যে তোকে এখন ভালো দেখে। এবার আমার কাছে অপশন, বিশ্বনাথ বাবু কি বলে, আমার বাবা কতখানি ভালো হয়েছে বুঝতে পারছেন। হ্যাঁ, বিশ্বনাথ বাবু বলছিলেন যে আমি অনেকখানি ভালো। আমি তো জানি না ওর বাবার নাম কি, বলে রাখবো না। হ্যাঁ, বিশ্বনাথ বাবু বলছিলেন। আমি সঙ্গে দেখা হয়েছিল, তাও বলে স্যার কেমন আছে। আমি বললাম আপনার নাম বিশ্বনাথ বাবু? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনার ছেলে আমাকে বলো, আচ্ছা আরে বাড়ির কথা বলে থাকে। আমি আর বললাম না কি ব্যাপারে, কি পরিপ্রেক্ষিতে বলেছে, বলে কষ্ট পাবে, তাই বলেছে দেখে ভালো লাগছে। তাহলে এই যে সিস্টেমটা, এটা হচ্ছে গিয়ে একটু শক্ত ভালো দিক। চোখ, কান, নাক, জিহ্বান্ত, যেমন আমাদের বিভিন্ন কিছু দিয়ে একটা ওয়ার্ল্ড একটা নতুন থেরাপি আছে, টাচ থেরাপি। বিভিন্ন মেটেরিয়াল দিয়ে, স্পর্শ দিয়ে, ওয়েভ দিয়ে, ফ্রিকোয়েন্সি, টাচ থেরাপি। এখন এই যে টাচ থেরাপি, তাহলে ত্বকের যে ওয়েভটা, সেই ওয়েভটা পরে আপনাদের পড়ানোর পর সেটা হচ্ছে পঞ্চময় ওয়েভ, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। সেইগুলো একটার সঙ্গে একটা ভিতরে জানিয়ে দিচ্ছে যে ওয়েভটা কিরকম। আমি কাউকে একটা স্পর্শ করলাম, সে স্পর্শ করলাম, সে কিন্তু তৎক্ষণাৎ, বিশেষ করে মেয়েরা সেন্সিটিভ, তো মেয়েদের বেশি সেন্সিটিভ, বুঝে গেল এই স্পর্শটা একটু নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে। অ্যাটিটিউডটা ঠিক নেই। পাঞ্জাবি সাধুর সঙ্গে আমার দেখেছি, অসাধারণ ছিলেন। তাকে জিজ্ঞেস করছিলাম, এখন সাধু সন্তরা যারা ব্রহ্মচারী হয় তারা কি বলে, বহুত আচ্ছা, বাচ্চা হয়, বাচ্চা বাচ্চা তো জানি, কিন্তু আসলে অনেক দিনের কিরকম এখন কিরকম দেখছে, বলে বহুত আচ্ছা। মনে বুঝে
बोलते हैं साधन बाद में करेंगे साधु तो अच्छा लेकिन लेख ठीक अच्छा इस तरह के गालागाली दिले ভালো হতো साधु तो अच्छा लेकिन लेख ठीक अच्छा কলকাতায় বিখ্যাত ফুটবল ছিলেন সামাদ সেই সামাদ পরবর্তীকালে এসেছিলেন এসে খেলা দেখছেন টাকা দেওয়া হতো না খুব অল্প দেওয়া হতো সমাজকে ও খেলে যাচ্ছে এদিকে কাটিয়ে যাচ্ছে ওদিকে কাটিয়ে যাচ্ছে সেই কাটিয়ে যাচ্ছে ইসলামের মঙ্গল যারা বড় বড় ব্যবসায়ী সমাজকে বলতো সমাজ সেই সময় 200 টাকা ওটা সারা বছর পায় না দেখাতো মানে একটা গোল করে দেবে তো তখন বলতে হবে হ্যাঁ দেখাতো যদি দুটো গোল করি তখন এখান থেকে দেখাতো দুটো গোল করে দেবে কেন ও টনিকটা পেয়ে গেল এই সামান বৃদ্ধ বয়সে এখানে এসেছিলেন এসে ওনাকে খেলা দেখানো হচ্ছে জিজ্ঞেস করে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন এদের খেলা কেমন দেখছে बोले बहुत अच्छा खेलेगा हमारा जमाना में ऐसे नहीं था छोटा छोटा पास करके তখন তো একদম বড়লি তো ছুটতো সারের মতো সেগুলো নেই সেরকম সমস্ত বলের মতো রিটার্ন কিক নেই যে রিটার্ন কিক কোমরে লেগেছিল ওরা কোমরের হাড় ভেঙে দিয়েছে সেই রিটার্ন মেরেছি সামনে বল থাকলে ভয় পেত সেই স্ট্যামিনা এবং জোর তো নেই সবাই সাংবাদিক তাকে ধরাতে বললেন বহুত আচ্ছা খেলতে লেকিন আউটার কম এ ওকে বল দিচ্ছে সেটাই বল দিচ্ছে ও দেখাচ্ছে যে এইরকম করে যাবে একটু খেলোয়াড় স্ট্যামিনা বোঝা বলছে বহুত আচ্ছা খেলতে লেকিন আউটার কম ঠিক আছে তাহলে এই যে সিস্টেমটা এটা নজরদাত্মক হতো এই দিকগুলো একটু শক্তি দিয়ে টানা চক্ষু কমে নাচতে দেখা হোক আর এদিকে হলো পানি বায়ু তাহলে এইগুলো হচ্ছে এই অর্গানগুলো দিয়ে আমরা বাহ্যিক কাজ করবো বাহ্যিক কথা বলছি পানি দিয়ে হাত দেখাচ্ছি হাত দেখারও বিপদ যদি টাকা এই কিন্তু আপনি এই পানি এখন দেখানো বিপদ তাহলে পায়ে ফুল কাটছি একটা দৌড়ানো হয় না বায়ু বর্জ্য পদার্থগুলো চেঞ্জ করে উপস্থ সেটা এটা এই অর্গানটা হাত হচ্ছে সম্পূর্ণ প্রকৃতি প্রকৃতিতে আমাদের পাঠিয়েছে যে লেবার অনেক লেবার যাও এই কাজ করে চলে আসবে আমার কাজগুলো বলো তাহলে এখানে কাজ করতে গিয়ে আমাদের পড়াশোনা চলে গেল চলে গিয়ে ছেলেরা মেয়েদের দিকে দেখছে কে কি করছে কোন সিনেমার নায়িকা ভালো এদিকে মেয়েরা আবার
আমাকে তো দেবে, আমি বন্ডের লেবার, আমাকে তো স্যালারি ট্যালারি দেবে, গ্র্যাচুইটি দেবে, পুজোর বোনাস দেবে, আমি একটা আলাদা জীবন যাপন করবো। এইটা হচ্ছে আমার পরিষেবা। তুমি নিশ্চয় এই কাজগুলো করবে, বৃদ্ধ হলে যখন মরে যাবে, আমার নিজস্ব একটা জীবন নেই। এইটাই আমার, আমি নিজস্ব ভাড়া করবো, বাড়ি করবো, গাড়ি করবো, যেগুলো আমার চেষ্টা, সবকিছু আমাকে করতে হবে। এটা আমার পরিষেবা না করে আমরা ওই দিন বলে আছি যখন এই জিনিসগুলো আমাদের থেকে যাচ্ছে, তাহলে কন্ট্রোল যেটা করলে কি হয়, কন্ট্রোল যারা করে এটাকে নিজেকে সংযত করে, বা যারা সাধু সন্ত স্পিরিচুয়াল দিকে চলে যায়, তারা কি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না হয়তো, কিন্তু সংস্কার তাকে মনে রেখে দেয়, সংস্কার দেখে মনে রেখে দেয়। আমি অনেক বড় বড় সাধু সন্তকে দেখেছি, কোন একটু ভালো দেখলে পিঠে হাত দেয়, বুকে হাত দিচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে। তা আমরা তো অন্যভাবে দেখেছি, আমি তো ওনাকে দেখেছি, ওনার 8 ফুট জায়গায় ঘেরা থাকতো, একটা সাধু পর্যন্ত ওনাকে সামনে গিয়ে প্রণাম করতে। চতুর্থ সম্প্রদায়ের আচার্য ছিলেন, সীতারামনাথ, আনন্দনাথ, সবকে দেখেছি মাটিতে শুয়ে করে প্রণাম করছে। এইখানে এটাকে দেখেছি অন্যরকম। একজন পূজারী এসে বললেন যে বাবা অনেকক্ষণ বসে থাকে, আছেন একটু জল বললেন, সে বললেন আপনি ধরুন, সবসময় গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, রাখো গান। পূজারী সোচ মানো না, ইয়ে মানো না, যখন তখন স্পর্শ করা, অনেকক্ষণ করে আছে। আমি খুব কম দিতে পারতাম, আমি গেলে ওনার চেয়ারের পাশে উনি কেন রে দাঁড়িয়ে, হঠাৎ মনে পড়ে গেল পয়সা তো অনেকক্ষণ পড়ে আছে, হাতের দিয়ে টাকা উনি গ্লাসটা ধরলেন না, করলেন না, আমি খেয়াল লেগে গেছে। আমার বলছে, হ্যাঁ আপনি বাসে ট্রেনে করে এসছেন, জামা কাপড় ছাড়েননি, আমি তো সকালবেলা স্নান ঠান করে পুজো করে মন্দির থেকে বেরিয়ে ওনাকে দিতে গেছিলাম, স্পর্শ করবে না, আর আপনি দিলে তখন কিছু হয় না। সেই জন্য আশ্রমের সাধুরা আমাকে বলতো, অন্য সম্প্রদায়ের সাধু, ভারতের সঙ্গে অন্যরা যে ধনঞ্জয় দাস কাটিয়ে বাবা পোষ্য, আমি বলে পোষ্য কম। তা এই যে সিস্টেমটা আমি কখনো অনেকে দেখি, আপনিও দেখি না। গুরু পূর্ণিমার সময় উৎসব হচ্ছে, দাঁড়িয়ে আছে আমার জ্বরে খেয়ে, তার বিরুদ্ধে আমি বাড়ি যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তা বললেন এখন বাড়ি চলে যাবে, আসলে কোনো জায়গায় শুয়ে জ্বর আরো বাড়বে, বুঝতে পারছি বেরিয়ে। তারপর কিছু না বললে সব ইয়ে করছে, দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করছে, কি কথা বলছে, ইশারায় কথা বলছে। আমার সহ্য হলো, আমি বললাম দেখুন আমার দাঁড়াতে অসুবিধা হচ্ছে, আপনি সরে বসুন। সরে বসলাম, তার পাশে বাঁ দিকে বসে, সেটা ছবিও আছে, ওনারা তুলেছে, বলে দেখো গুরু পূর্ণিমায় গুরু পুজো হচ্ছে, দীপেন গে বসে গেল, তখন কিছু এই যে সংস্কার নিশ্চয়ই কিছু আছে,
তাহলে আমি এইসব জায়গায় এসে ভিড়বো কেন? তাহলে প্রত্যেকটা সংস্কারে কাজ করে যেটা ঠিক করতে হবে যে নিজের ব্রহ্মচর্য বজায় রাখতে হবে, সেইভাবে চলতাম। আমি কলেজে পড়েছি, পড়ে গেছে, কোনো মেয়ের সঙ্গে কথা বলি, ভয় ছিল যদি ব্রহ্মচর্যের ক্ষতি হয়। তা এই গুণবাদ নিয়ে চলেছি। তারপর পাতঞ্জল দর্শন যখন পড়লাম, আবার মনোভাব চেঞ্জ হয়ে গেল। কিরকম না, পাতঞ্জল দর্শন বলছে ব্রহ্মচারীকে যে সঠিক অ্যাকুরেট ব্রহ্মচারীকে, বিচারের বিষয়। পাতঞ্জল দর্শন দেখেছে, বলছে ব্রহ্মচারীর একটা জিনিস তার হবে, সেটা কি বলবেন? স্মৃতি, তার মেমারি। যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী সবকিছু ভুলে যান, তিনি ব্রহ্মচারী ছিলেন না। ব্রহ্মচারী হচ্ছে তার স্মৃতি শক্তি, মেমারিটা কত সেটা নেই। অদ্ভুত কথা, কিন্তু যেটা পরবর্তী হরস্কোপ থেরাপিতে বলবেন, উদাহৃত যোগ না হলে, রবি বুধে কম্বিনেশন না থাকলে, নয় কন্যায় বুধের সক্ষেত্র, নয় মেষ সূর্যের সক্ষেত্র, ওই চিত্রকে যদি মিক্স করে, রবীন্দ্রনাথের বৈশাখ মাসে জন্মগ্রহণের রবি ওখানেই ছিল, আর বুধ ওখানে ছিল, উদাহৃত যোগ। সেই জন্য তার এত কিছু শোনা যাচ্ছে না, তো স্ক্রিনে কিছু দেখাও যাচ্ছে না। স্যার কিছু শোনা যাচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না।
হ্যাঁ